দেখো, আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করবো, আমরা হচ্ছে সবাই আমার ফোনের মেমোরিতে চলে যাব। ফোনের মেমোরিতে ধরো এই হচ্ছে আমাদের ফোনের মেমোরি। আমরা হচ্ছে এই আমাদের ফোনের মেমোরিতে চলে গেলাম। তো ফোনের মেমোরিতে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে, যখন আমরা ওয়েব ডিজাইন করছিলাম, যখন আমরা HTML এবং CSS এর মাধ্যমে যখন আমরা ওয়েব ডিজাইন করছিলাম, তখন আমরা দেখছিলাম আমরা ওয়েব ডিজাইন নামক একটা ফোল্ডার তৈরি করছিলাম। সেই ওয়েব ডিজাইন নামক ফোল্ডারের মধ্যে আমরা কিন্তু সব কাজগুলো করছিলাম। এটাকে বলা হয় একটা কাজকে সাজানো গোছানোভাবে করার জন্য আমরা এরকম ফোল্ডার করে নিই, যে একই ফোল্ডারের ভিতরে সব জিনিস থাকলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা হচ্ছে এখানে যেহেতু আমরা ডাটাবেজের কাজ করছি, সেহেতু আমাদের সকল ডাটাবেজগুলোকে আমরা একটা ফোল্ডারে রাখবো। এই জন্য আমি হচ্ছে ডাটাবেজ নামক একটা ফোল্ডার তৈরি করবো। কীভাবে ফোল্ডার তৈরি করে ফোনে, এটা আমরা সবাই জানি। এক এক ফোনে ফোল্ডার তৈরি করার ওয়েটা হচ্ছে এক এক রকমের, কিন্তু সবাই আমরা টুকটাক যারা ফোন তো আমাদের হাতেই থাকে অলওয়েজ। ফোন আমাদের বাবা মার অনেক সময় বকাঝকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারে না। তো যেহেতু আমাদের ফোন সবসময় আমাদের হাতেই থাকে, ফলে কীভাবে একটা ফোল্ডার তৈরি করি সেটা আমরা জানি। তো ধরো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম, নিউ ফোল্ডার এখানে নাম দিলাম, ফোল্ডারটার নাম দিলাম ডাটাবেস। আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছিলাম কম্পিউটারে কীভাবে আমরা এই কাজগুলো করবো। ডাটাবেস নামক একটা ফোল্ডার তৈরি করলাম। দেখো, এখন দেখো এই জায়গাটা কিন্তু এই ডাটাবেস নামক কিন্তু একটা ফোল্ডার এই তৈরি হয়ে গেছে। এই হচ্ছে ডাটাবেস নামক একটা ফোল্ডারই তৈরি হয়ে গেছে। এই ডাটাবেসের মধ্যে তুমি ঢোকো, এটা কিন্তু নো আইটেম, এখন পর্যন্ত ফাঁকা আছে। তুমি হচ্ছে ডাটাবেস নামক একটা ফাঁকা টেবিল তৈরি করলা, গেল এটা। এখন তোমাদেরকে আমি যেই ইসের কথা বলছিলাম, অ্যাপসটার কথা বলছিলাম, সেই অ্যাপসটা হচ্ছে কোথায়, এই যে ASQLite ম্যানেজার। আমি কিন্তু এইটার কথা বলছিলাম, ASQLite ম্যানেজার। ASQLite ম্যানেজার তুমি ঢুকলে তোমার কাছে এরকমের একটা জিনিস চলে আসবে, ওপেন ডাটাবেস, নিউ ডাটাবেস, রিসেন্টলি ওপেন, অ্যাবাউট, এরকম একটা জিনিস চলে আসবে। তুমি কি কোনো ডাটাবেস আগে থেকে তৈরি করা সেইটাকে তুমি ওপেন করতে চাচ্ছ, নাকি তুমি নতুন একটা ডাটাবেস তৈরি করতে চাচ্ছ? অবশ্যই তুমি নতুন একটা ডাটাবেস তৈরি করতেছি। ফলে তুমি নিউ ডাটাবেসের মধ্যে চলে গেলা। নিউ ডাটাবেসের মধ্যে চলে গিয়া এখানে তোমার 3টে ডট আছে। 3টে ডটে ক্লিক করলে তোমার এখানে একটা ফাঁকা জায়গা চলে আসবে। এর উপরের দিকে দেখো একটা ফোল্ডারের মতো একটা অপশন আছে। ওই ফোল্ডারের অপশন যদি ক্লিক করো, তাহলে তোমার ফোনে যত ফোল্ডার আছে সব চলে আসবে। তুমি সবাইকে রাখতে চাও ডাটাবেস নামক ফোল্ডারে, কারণ ডাটাবেস ফাইলগুলো তুমি ডাটাবেস নামক ফোল্ডার রাখতে চাও। ফলে তুমি এখান থেকে ডাটাবেস নামক ফোল্ডারে চলে গেলা, খুঁজে পাচ্ছ না। এই দেখো, এইখানে হচ্ছে আমাদের ডাটাবেস নামক এই যে আমাদের ফোল্ডারটা, এই মেমোরির মধ্যে। তো এইটার মধ্যে আমি ঢুকিয়ে আমি এই ডাটাবেস নামক ফোল্ডারের মধ্যেই আমি তথ্যগুলোকে রাখতে চাই। ফলে প্লেস ইট হেয়ার, মানে ওইখানে তুমি প্লেস করো। ওই প্লেস ইট হেয়ারে ক্লিক করবা, এরপর এখানে চলে যাবে ডাটাবেস নেম। ডাটাবেসে তুমি একটা নাম দেবা। যেহেতু তুমি ডাটাবেসের নাম দিলা টিচার, TEACHER, টিচার ডট ডিবি। দেখো, TCR.db, .db দ্বারা আমরা বুঝি ডাটাবেস, তাহলে TCR.db ধরো তুমি ওকে দিয়ে দাও। দেখো তোমার এই কিন্তু ডাটাবেসটা এখানে চলে আসছে। দেখো এখানে আছে টেবিলস, ভিউস, ইন্ডেক্স, কুইরি। আচ্ছা, তুমি দেখো, তুমি কিন্তু একটা ডাটাবেস তৈরি করে ফেলেছো, যেই ডাটাবেসের মধ্যে বর্তমানে কোনো টেবিল নাই। তুমি টেবিলের উপর যদি ক্লিক করো, এখানে 2টা টেবিল আসবে। এই 2টা টেবিল এমনিতেই তৈরি হয়ে থাকে। ও 2টা টেবিল হচ্ছে অ্যাপসের তৈরি করা টেবিল, ওর ভেতরে তুমি কোনো তথ্য রাখতে পারো না। তুমি যদি কোনো টেবিল তৈরি করতে চাও, তুমি 2টা ওয়েতে টেবিল তৈরি করতে পারো। দেখো, তুমি বর্তমানে আসো কোথায়, TCR.db, অথবা আচ্ছা সরি, আমি যদি একটু রিনেম করি, আচ্ছা ওকে, তুমি ধরো এটা একটু ঝামেলা হয়ে গেল। আচ্ছা, 1 মিনিট, আমরা একটু ডিলিট দিয়ে দেই। আমরা একটু উল্টো করে ফেলাইছি। আমরা যদি ডাটাবেসের মধ্যে চলে যাই, দেখো TCR.db, এই দুটোকে আমরা ডিলিট দিয়ে দিই। ওকে, আমরা বর্তমানে নতুন করে একটু ওপেন করি। আমাদের যে ঝামেলাটা হয়েছে সেটা হয়েছে একটু পরে বলবো না। দেখো, এখানে আমাদের নিউ ডাটাবেসে গিয়ে এইখানে আমি ক্লিক করে আমি আগের বারে যেরকম করছিলাম, যে ডাটাবেস নামক ফোল্ডারটা যেখানে আছে সেখানে চলে গেলাম। মানে আগের বার আমরা যতটুকু গেছিলাম আর কি অলরেডি। এই যে ডাটাবেস, প্লেস ইট হেয়ার। দেখো, এখন তুমি নাম দেবা first.db। আমরা নাম দেব first.db। তার মধ্যে হচ্ছে আমরা TCR নামে একটা টেবিল তৈরি করবো। আমরা কিন্তু TCR নামক ডাটাবেস তৈরি করতেছি না, TCR নামক একটা টেবিল তৈরি করবো, আর স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করবো। আমরা ডাটাবেসের নাম দিতেছি, এখানে ডাটাবেসের নাম দিলাম first.db, লিখে ওকে দিলাম। এখন এই আমাদের চলে আসলো।
এখন আমরা একটা টেবিল যুক্ত করবো। আচ্ছা আমরা টিসেট নামক একটা টেবিল তৈরি করবো আর স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করবো। আচ্ছা টেবিল তৈরি করে যে কয়টা হইতে, দুইটা হইতে, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে কুইরি চালাইয়া। তুমি যদি ম্যানুয়ালি যদি তৈরি করতেছো একটা টেবিল, তাহলে তুমি এইখানে যে তিনটে ডট আছে, দেখো এই পাশে তিনটে ডট আছে, তিনটে ডটে তুমি ক্রিয়েট করে নিউ টেবিল চলে আসবে। নিউ টেবিলে ক্লিক করে তুমি হচ্ছে ম্যানুয়ালি টেবিল তৈরি করতে পারবা। যেমন আমি কম্পিউটারে বা ল্যাপটপে দেখাইছিলাম যে হচ্ছে তুমি ম্যানুয়ালি ক্লিক করে করে হচ্ছে তৈরি করতে পারো, আবার কুইরি চালিয়েও করতে পারো। তুমি এখানে ম্যানুয়ালি যদি তৈরি করতে চাও তাহলে তোমার এখানে তিনটে ডটে ক্লিক করে নিউ টেবিলে গিয়ে তারপর তোমাকে তৈরি করতে হবে। এটা গেলো তোমার একটা কাজ। তুমি যদি কুইরির মাধ্যমে যদি টেবিল তৈরি করতে চাও, কুইরির মাধ্যমে তুমি যদি তৈরি করছো, তাহলে দেখো এখানে কুইরি লেখা আছে, এই যে কুইরিতে ক্লিক করো। বোঝা গেছে আমার কথাটা? দেখো তোমার কিন্তু অনেকগুলো অপশন ছিল, টেবিল, ভিউস, ইন্ডেক্স, কুইরি। তুমি তোর কুইরির মধ্যে চলে যাও। তো কুইরির মধ্যে চলে গিয়ে আমরা যেই লেখাগুলো কম্পিউটারে লিখছিলাম, ক্রিয়েট দিয়ে আমি কী বোঝাই, আমি কিছু তৈরি করতেছি। আমি কী তৈরি করতেছি? ক্রিয়েট টেবিল। দেখো ক্রিয়েট টেবিলের আমরা নামটা দিছিলাম কি? টিচার। আমরা ধরো টিচার নামক একটা টেবিল তৈরি করতে চাই, তাহলে ক্রিয়েট টেবিল টিচার লিখে আমরা করতাম কি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা দিছিলাম এখানে কি, সেমিকোলন। দেন হচ্ছে আমরা এই মাঝখানে চলে আসবো, দেন হচ্ছে আমরা এই এন্টার বাটন দুইটা দিয়ে এখানে ফাঁকা তৈরি করব। এরকম করেই তোমরা করতাম নাকি, ক্রিয়েট টেবিল টিচার, দেন এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর মাঝখানে কি আমরা সব লিখতাম না? বুঝছো? লাস্ট ক্লাসে আমরা যখন কোয়েরিটি লিখতাম, ওই কোয়েরিটা যা শুভ আমরা এখানে লিখবো। তাহলে ক্রিয়েট মানে হচ্ছে আমরা কোনো কিছু তৈরি করার জন্য, তাহলে ক্রিয়েট টেবিল টিচার, যে টিচার নামক একটা টেবিল তৈরি করতে চাই, যেখানে হচ্ছে থাকবে কি টিআইডি। দেখো টিআইডি প্রথমে থাকবে ফিল্ডের নাম। আমরা টিচার নামক টেবিলে কয়টা কলাম রাখবো? প্রথম কলামের নাম থাকবে টিআইডি মানে কি, টিচার্স আইডি। এই টিআইডিতে থাকবে কোন টাইপের? টিআইডি থাকবে ইন্টিজার টাইপের। তাহলে প্রথমে থাকবে নাম, দেন থাকবে এর ডাটাবেস, এটা থাকবে ইন্টিজার টাইপের। প্রথমে হচ্ছে টিআইডি, দেন থাকবে ইন্টিজার। এটাকে কি আমরা প্রাইমারি কি হিসেবে ইউজ করতে পারি? প্রত্যেকটা টিচারের ভিন্ন থাকবে। তাহলে এখানে থাকলো প্রাইমারি কি, তাহলে টিআইডি থাকবে ইন্টিজার প্রাইমারি কি, আর থাকবে এখানে থাকবে ইউনিক, এটাও আমরা লিখে দেব। দেন থাকবে নট নাল। এরপর একটা কমা দিয়ে আমরা পরের লাইনে চলে যাব। এই আমার কিন্তু টিআইডি নামক যে কলাম আছে সেই কলাম কিন্তু হয়ে গেল। টিআইডি কলামের পরে আমাদের কি থাকবে? টি নেম বলতে আমরা কি বুঝাইতেছি এখানে? টি নেম বলতে আমরা বুঝাইতেছি টেবিল নেম। হ্যাঁ, টিচার নেম। টি নেম থাকবে কোন টাইপের? টেক্সট। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথমে থাকবে টেবিলের কলামের নাম, দেন থাকবে তোমার টেক্সট, মানে ওই টেক্সট বলতে ওই ডাটা টাইপ যেহেতু নেইমের ডাটা টাইপ আমার টেক্সট, এটা তো আমরা জানি। তো কত অক্ষরের হইতে পারে? 30 অক্ষরের হইতে পারে। ধরো সর্বোচ্চ আমি 30 দিয়ে দিলাম, যে নাম 30 অক্ষরের বিষয় না। দেন আবার কমা দেওয়ার পরে আমি কি চাই? কোন সাবজেক্ট সে পড়ায় সেটা। তার মানে হচ্ছে সাবজেক্টও থাকবে টেক্সট টাইপের, কারণ সাবজেক্টের যে নাম সেটা তো ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকমের হবে। তো সাবজেক্টের নামগুলো হবে টেক্সট টাইপের। এখানে 1 2 3 না, যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এরকম তো হবে না, হবে ওখানে কি ইংলিশ, বাংলা এই জাতীয় কিছু টেক্সট হবে। আমি দিলাম এটা হচ্ছে 30 অক্ষরের, যে একটা যদিও 30 অক্ষরের সাবজেক্ট হয় না অত বড়, আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা আমি আর কোনো কলাম চাই না, একটা কলাম চাই টিআইডির কলাম, একটা কলাম চাই টি নেম, আর একটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের আর যদি কোনো কলাম না থাকে, আমরা আর কমা দেবো না, কারণ কমা দেওয়ার মানেই হচ্ছে সামনে আরও একটা আছে। এখন দেখো উপরে এই আমাদের কিন্তু লেখা শেষ, ক্রিয়েট টেবিল টিচার। আমি হচ্ছে টিচার একটা টেবিল তৈরি করবো, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এর মধ্যে আমরা যে কলামগুলো রাখতে চাই সেই কলামগুলো লাগবে। প্রথমে হচ্ছে টিআইডি ইন্টিজার টাইপ, এটা হবে প্রাইমারি কি, ইউনিক, নট নাল, লিখে কমা, দেন নেম, টেক্সট, সাবজেক্ট, টেক্সট, লাস্টেরটা কোনো কমা দেবো না। এখন তুমি উপরে যে রান অপশন আছে, রান অপশনে তুমি যদি ক্লিক করো, দেখো নট অ্যান এরর, মানে হচ্ছে আমার কোনো এরর হয় নাই, সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। এখন তুমি ব্যাকে চলে যাবা, ব্যাকে গিয়ে তুমি যদি টেবিলের উপরে ক্লিক করো,
এই যে দেখো তো টিচার নামক একটা টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেছে কিনা, টিচার নামক, ক্লিয়ার। এই টেবিলের মধ্যে তুমি যদি ক্লিক করো দেখো এই টিআইডি, টি নেম আর সাবজেক্ট, এই তিনটে নামক দেখো তিনটে কলাম সৃষ্টি হয়ে গেছে, টিআইডি, টি নেম আর হচ্ছে সাবজেক্ট, দেখছো দেখাচ্ছে না, যাই হোক এই তো তিনটে হচ্ছে এখানে তৈরি হয়ে গেছে। এখন দেখো তুমি যদি এইতে যদি কোনো ডাটা রাখতে চাও, এখন তুমি ফিল্ড দেখলা, এই তো তোমার ফিল্ড একটা হচ্ছে টিআইডি, এখন তুমি দেখতে পাচ্ছ ফিল্ডে ক্লিক করলে তো ফিল্ড দেখাচ্ছে তোমাকে টিআইডি, টি নেম আর সাবজেক্ট। তুমি যদি ডাটায় চলে যাও, ডাটায় চলে গেলে কিন্তু কোনো ডাটা নাই, তুমি যদি নিউতে চলে যাও, ইনসার্ট নিউ রো, এখানে তুমি টিআইডি দেখো তুমি কোথায় যাবে, তুমি যদি নতুন যদি ডাটা যুক্ত করতে চাও তাহলে তুমি কি করো, নিউতে যাবা, নিউতে গেলে এই টিআইডির মধ্যে তুমি আইডি দিলা 1, টি নেম দিলাম সজীব, সাবজেক্ট দিলাম কেমিস্ট্রি, এই এখন আমি ওকে প্রেস করি, দেখো তো এই ডাটাটা এখানে চলে আসছে কিনা ঠিকঠাক মতো, দেখো তুমি যে ডাটা দিচ্ছ সেই ডাটা কিন্তু চলে আসছে, ডাটার মধ্যে গেলেই চলে আসছে, ফিল্ডের মধ্যে গেলে তোমাকে ফিল্ড কটা দেখাবে যে একটা টিআইডি, একটা টি নেম, একটা সাবজেক্ট, এই আর হচ্ছে এখানে গেলে নিউতে গেলে তো তোমার নতুন ডাটা ঢুকবে, আর তুমি ডাটায় গেলে পুরোনো যে ডাটা আছে, তুমি একটা ডাটা এখন পর্যন্ত ওর ভেতরে ঢুকিয়েছো, একটা ডাটা চলে আসছে, ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই ব্যাকে গেলাম, আচ্ছা এই ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে দেখো আমি ধরো ব্যাকে আসতে আসতে একদম ব্যাকে চলে আসছি, এখন আমার তো ভুলে চলে আসছে, রিসেন্টলি ওপেন, এই দেখো রিসেন্টলি ওপেন দিলে আবার তোমার ওই রিসেন্ট যেটা ওপেন করছো ওইটা চলে আসছে তোমার। এখন তুমি এখানে কুইরির মাধ্যমে, এখন তুমি এখানে কুইরির মাধ্যমে টেবিল তৈরি করছো, এখন একটা ম্যানুয়ালি একটা টেবিল তৈরি করবা, তুমি কুইরির মাধ্যমে কিন্তু একটা টেবিল তৈরি করছো, এখন যদি তুমি ম্যানুয়ালি যদি একটা টেবিল তৈরি করছো তাহলে এখানে গেলা, এখানে গিয়ে হচ্ছে নিউ টেবিল, তুমি কিন্তু ম্যানুয়ালি তৈরি করছো, টেবিলের নাম দাও, এখানে টেবিলের নাম দিলা স্টুডেন্ট, তুমি একটা টেবিল তৈরি করতেছো ম্যানুয়ালি, আর একটা টেবিল তৈরি করতেছো কিন্তু ম্যানুয়ালি না, এমনি তো কুইরি চালাইয়ে, তাহলে আগেরটা করছো তুমি, ক্লিয়ার, আগেরটা তুমি করছো কুইরি চালাই, এবার তুমি করো ম্যানুয়ালি, দেখো তাহলে স্টুডেন্ট যদি হয় এখানে দেখো অ্যাড ফিল্ড, আমরা অ্যাড ফিল্ডে ক্লিক করলে, ফিল্ড মানেই তো হচ্ছে আমরা কিন্তু জানি প্রত্যেকটা কলামকে ফিল্ড বলা হয়, এটা কিন্তু আমি জানি প্রত্যেকটা কলামকে ফিল্ড বলা হয়, এন্টার ফিল্ড নেম, আচ্ছা স্টুডেন্টের ক্ষেত্রে কী থাকবে, স্টুডেন্টের ক্ষেত্রে রোল থাকবে নট নাল ইউনিক, দেখো রোলটা থাকবে ইন্টিজার টাইপ, টাইপ কিন্তু ঠিক আছে, টাইপ ইন্টিজার, রোল কিন্তু ইন্টিজার টাইপ, নট নাল ইউনিক, অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, এইটাই তো প্রাইমারি কি, এটা নট নাল ইউনিক, প্রাইমারি কি আর অটো ইনক্রিমেন্ট, ডিফল্ট কোনো ডিফল্ট ভ্যালু থাকবে না, ফরেন কি থাকবে না, শেষ, এবারে তুমি ওকে দাও, ওকে দিলে একটা ফিল্ড হয়ে গেছে আমাদের, ক্লিয়ার। এবারে তুমি আবার একটা অ্যাড ফিল্ড দাও, এবারে তুমি নাম দাও এস নেম বলতে বোঝায় স্টুডেন্ট নেম, এস নেমের ডাটা টাইপ দেবা টেক্সট, আচ্ছা টেক্সট দেওয়ার পরে হ্যাঁ এক্স নেমের ডাটা টাইপ দিলো টেক্সট দিয়ে হচ্ছে এস নেম, এগুলো কিছু না, ওকে দিলা, এখন দেখো এস নেম এটা হচ্ছে টেক্সট, এরপর আর একটা তুমি ফিল্ড যুক্ত করতে চাও, সেই ফিল্ডটা হচ্ছে কি তার কন্ট্যাক্ট নাম্বার, স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার, তো স্টুডেন্টের কন্ট্যাক্ট দিলা, কন্ট্যাক্টের টাইপ দিবা তুমি ইন্টিজার, রিয়েল, টেক্সট, ডেট, টাইম, ইন্টিজার স্ট্রিক্ট, রিয়েল স্ট্রিক্ট, টেক্সট স্ট্রিক্ট, আর ইন্টিজার দিয়ে দাও, যেহেতু ইন্টিজারের বাইরে এখানে নাই, যদিও ওটা নিউমেরিক মানে দিলে ভালো হইতো কিন্তু নিউমেরিকটা এখানে নাই, এটা হচ্ছে আর কিছু লাগবে না, নট লার্ন, এটা সব কিছু ঠিক আছে, ফরেন কি টরেন কি নাই আমাদের এখানে, ওকে। এবারে তুমি ওকে দাও, এই দেখো ওকে দিয়ে তুমি টেবিলে যদি ক্লিক করো, এই দেখো স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি হয়ে গেছে, এই যে রোল, এস নেম আর কন্ট্যাক্ট, বুঝতে পারছো? এবার তুমি যদি ডাটা রাখতে যাও নিউতে যাবা, নিউতে গিয়ে এখানে হচ্ছে সিলেক্ট করে এখানে ডাটাগুলো রেখে দেবা, বুঝছো আমার কথাটা? ক্লিয়ার, বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ তাহলে আমরা এখন স্যার। করতেছো তাতে কি কোনো ধরনের কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তুমি করতেছো বা কোনো অ্যাপস তৈরি করতেছো, নাকি আগে থেকে তৈরি করা অ্যাপসটাকে তুমি ইউজ করতেছো, নাকি এরকম না বিষয়টা? মানে তোমার হচ্ছে এসকিউএল ম্যানেজার অথবা এসকিউলাইট, এটা হচ্ছে একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারের মধ্যে তুমি ডাটা রাখতেছো, মানে ওই সফটওয়্যারটাকে তুমি ইউজ করতেছো, এই সকল ক্ষেত্রে হচ্ছে ডিক্লারেটিভ। আর
ওই সফটওয়্যারটা যেই ভাষা দিয়ে তৈরি করছে সেই ভাষাটা হইছে আমার সি সি প্লাস প্লাস ওইগুলো। মানে দুই ধরনের ভাষা হয়, একটা হচ্ছে ট্রেডিশনাল যেইগুলো, আর একটা হচ্ছে ডিক্লারেটিভ। ডিক্লারেটিভটা তো হচ্ছে এই যে মানে এখানে আমি কেউ ডিক্লেয়ার করে করে যাচ্ছি যে ক্রিয়েট টিআইডি, এরকমই ডিক্লেয়ার করে করে যাচ্ছি, তারা শুধু সেই কাজগুলো করে দিচ্ছে আমাকে। তুমি নিজে কোনো সফটওয়্যার বানাও নাই, তুমি একটা সফটওয়্যার ইউজ করতেছো, এইটি হচ্ছে ডিক্লারেটিভ। বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা একটু দেখবো যে আমাদের হচ্ছে যে ইয়েটা আছে ওটাকে কি বলে, কুইরি যেগুলো আছে, টোটাল যে কুইরি আছে বা এসকিউএল আছে, সেটাকে হচ্ছে কুইরিকে হচ্ছে টোটাল 5টা ভাগে ভাগ করা যায়, বা 5 ধরনের এসকিউএল কুইরি দেখা যায় টোটাল। হ্যালো, কি বোঝায় কুইরি বলতে? বোঝায় স্টেটমেন্ট। ক্রিয়েট টেবিল এইটা হচ্ছে একটা কুইরি। আবার ওই যে আমরা করি না রোল, ইন্টিজার, মানে প্রত্যেকটা লাইনকে তুমি একটা কুইরি বলতে পারো, প্রত্যেকটা লাইনকে তুমি একটা কুইরি বলতে পারো, যে প্রত্যেকটা লাইন হচ্ছে একটা করে কুইরি। আচ্ছা, এসকিউএল কুইরি গুলোকে টোটাল হচ্ছে 5 ধরনের ভাগে ভাগ করা যায়, বা 5 ধরনের এসকিউএল কুইরি আছে। এইগুলো হচ্ছে এমসিকিউ তে ব্যাপক চলে আসে। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ বা ডিডিএল। 2 নম্বরে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, দা ডিএমএল। 3 নম্বরে হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বা ডিএমএল। 4 নম্বরে হচ্ছে ডিসিএল ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিসিএল। আর একটা হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা টিসিএস। আচ্ছা, ট্রানজেকশন কন্ট্রোল স্টেটমেন্ট যেটা, এটার মানে হচ্ছে সকল তুমি ধরো ব্যাংকের এটিএম বুথে গিয়া, ধরো তুমি কোনো ব্যাংকের এটিএম বুথে গিয়া তুমি হচ্ছে সেখান থেকে কোনো টাকা উত্তোলন করতেছো। তো তুমি জাস্ট কি করতেছো, এটিএম কার্ডটা এটিএম বুথের মধ্যে পুশ করতেছো, দেন তোমার কাছে হচ্ছে তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, তুমি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতেছো। এখন ব্যাপারটা হচ্ছে এইখানে কি হয়, ওই ব্যাংকের ডাটাবেজে, ওই ব্যাংকের ডাটাবেজে তাদের সকল কাস্টমার, ওই ব্যাংকের ডাটাবেজে তাদের সকল কাস্টমারদের তথ্য রাখা আছে, ওই ব্যাংকের ডাটাবেজে তাদের সকল কাস্টমারদের তথ্য রাখা আছে। প্রথমে তুমি যখন এটিএম কার্ডটা যখন ওখানে প্রবেশ করাও, দেন হচ্ছে তুমি তোমার ওখানে পাসওয়ার্ডটা দাও, দেন তারা করে কি এটিএম বুথ ডাটাবেজের সাথে যোগাযোগ করে। ডাটাবেজের সাথে যে ডাটাবেজে তোমার যে পাসওয়ার্ডটা রাখা আছে সেই পাসওয়ার্ডটা সে মিলায়। যদি পাসওয়ার্ড মেলে তাহলে তোমাকে ভেতরে ঢুকতে দেয়, আর যদি পাসওয়ার্ড না মেলে তখন সে বলে দেয় ইনকারেক্ট পাসওয়ার্ড। এখন ধরো তোমার পাসওয়ার্ড মিললো, পাসওয়ার্ড মেলার পরে তুমি টাকা উত্তোলনের জন্য 20,000 টাকা লেখা ওকে বাটন চাপলা। এখন কি এটিএম বুথ থেকে তোমাকে 20,000 টাকা বের করে দিবে, কিন্তু তোমার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে কি নাই সেই বিষয়টা তো আগে বোঝা লাগবে। এই জন্য তোমার এটিএম বুথ তুমি যখনই 20,000 টাকা লেখা ওকে বাটনে সার্চ মানে চাপ দিছো, তখন তোমার এই এটিএম বুথ আবার চলে যাবে ব্যাংকের ডাটাবেজের সাথে যোগাযোগ করতে, যে এ 20,000 টাকা তুলতে চাচ্ছে, এর অ্যাকাউন্টে 20,000 টাকা আছে কি নাই। যদি অ্যাকাউন্টে 20,000 টাকা বা তার থেকে বেশি থাকে তাহলে 20,000 টাকা তোমাকে দেবে, আর যদি বেশি না থাকে তাহলে তোমাকে একটা লেখা দেখাবে ইনসাফিসিয়েন্ট ফান্ড, মানে ফান্ডটা সাফিসিয়েন্ট না, তুমি যার টাকা তুলতে চাচ্ছ সেই টাকাটা সাফিসিয়েন্ট না। ফলে এই যে দেখো, এই যে ট্রানজেকশন, অথবা তুমি টাকাটা তুললা, টাকাটা তোলার পরে কি হলো, তোমার ওই টাকাটা মাইনাস দিয়া ডাটাবেজে, ধরো তোমার ছিল 50,000 টাকা,
ফলে তোমার ডাটাবেজে তো 50,000 লেখা আছে, তুমি এখন 20,000 টাকা তুলছো, ফলে ডাটাবেসটাকে এখন চেঞ্জ করে 30,000 বানাই দেওয়া লাগবে। এই যে বিষয়গুলো ট্রানজেকশন, ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন, লেনদেন। এই যে তুমি যত ইলেকট্রনিক ট্রানজেকশন গুলো করো, তুমি হচ্ছে ধরো অনলাইনে কেনাকাটা করো, সেখানে কার্ডের মাধ্যমে পে করতেছো, এই সকল অনলাইনের ব্যাংকিং সিস্টেম এইটি হচ্ছে এই টিসিএস দ্বারা পরিচালিত হয়। টিসিএস হচ্ছে ট্রানজেকশন কন্ট্রোল স্টেটমেন্ট। এখানেও কিন্তু কুইরি লাগে। এটিএম বুথ ডাটাবেজের কাছে জিজ্ঞেস করে যে এ 20,000 টাকা তুলতে চাচ্ছে, এর অ্যাকাউন্টে কি 20,000 টাকা আছে নাকি নাই, যদি থাকে তাইলে ইয়েস, না থাকলে নো। ফলে ডাটাবেজের সাথে তাকে কিন্তু কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যোগাযোগ রাখা লাগে, সার্চ দেওয়া লাগে ডাটাবেস থেকে। এই কাজগুলো যখন যে কোনো লেনদেনের ক্ষেত্রে, যে কোনো লেনদেনের ক্ষেত্রে যে এই কুইরি গুলো আছে, লেনদেন করার জন্য যে কুইরি গুলো আছে সেইগুলোকে বলা হয় টিসিএস। বুঝছো? ক্লিয়ার? মানে তুমি ব্যাংকের যত লেনদেন অনলাইনে করো, এই যে বিকাশের কথা তুমি চিন্তা করো, বিকাশে অথবা ডাচ বাংলা ব্যাংকে অথবা নগদে তুমি হচ্ছে অনলাইনে যত বিজনেস করো, আচ্ছা তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে 3,000, তুমি সেন্ড মানি করতেছো 5,000 টাকা, কি যাবে না যাবে না? যাবে না, কারণ তোমার অ্যাকাউন্টে আছে কয় হাজার টাকা, 3,000 টাকা, তুমি 5,000 টাকা কেমনে সেন্ড করো? তখন হচ্ছে এই অ্যাপস সেটা কেমনে বোঝে, অ্যাপস করে কি, অ্যাপস হচ্ছে ওই ডাটাবেজের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় যে এ 5,000 টাকা সেন্ড মানি করতে চাচ্ছে, এর 5,000 টাকা ডাটা মানে এর 5,000 টাকা অ্যাকাউন্টে আছে কি নাই। যদি ডাটাবেস তাকে তথ্য দেয় যে এর অ্যাকাউন্টে তো 3,000 টাকা আছে, 5,000 টাকা নাই, তখন সে বলবে সেন্ড মানি ফেইল্ড, মানে তোমার সেন্ড মানি হচ্ছে না। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? তাহলে যখনই হচ্ছে তুমি কোনো ধরনের ইলেকট্রনিক লেনদেনে চলে যাবে, ইলেকট্রনিক বলতে অনলাইন ভিত্তিক লেনদেন, যেমন বিকাশ অথবা নগদ অথবা ডাচ বাংলা, অথবা তুমি এটিএম কার্ডের মাধ্যমে যখন কোনো কিছু পে করতে যাবা, সেই সময় হচ্ছে তোমার অনলাইন ভিত্তিক লেনদেন চলে আসে। অনলাইন ভিত্তিক লেনদেন চলে আসলে তখন ওই তোমার অ্যাকাউন্টে কয় টাকা আছে সেইটা তো ডাটাবেজে দেয়া আছে। ব্যাংকের যে ডাটাবেস, সেখানে তো হিসাব রাখতেছে তারা যে কয় টাকা তোমার ব্যাংকে ঢুকতেছে আর কয় টাকা বের হইতেছে, সেই হিসেবের সাথে গিয়ে মিলে যে অ্যাকাউন্টে টাকা ঠিকঠাক মতো আছে কি নাই, টাকা থাকলে তোমাকে দেবে, না থাকলে দেবে না। তো এই জন্য এই ট্রানজেকশন, ট্রানজেকশন হচ্ছে লেনদেন, এই অনলাইন লেনদেনের জন্য যে কুইরি গুলো ব্যবহার হয় সেই কুইরি গুলোকে বলা হয় ট্রানজেকশন কন্ট্রোল স্টেটমেন্ট বা টিসিএস। বুঝছো? ক্লিয়ার? মানে ডাটাবেজের বিষয়টা কি তোমাদের কাছে ক্লিয়ার নাই? এই যে 10 লাখ ধরো বিকাশ ইউজার আছে বাংলাদেশে, 10 লাখ বা 20 লাখ অথবা 1 কোটি 2 কোটি, এই 1 কোটি বিকাশ ইউজারের তথ্য কোথায় রাখবে? ডাটাবেজেই তো রাখবে, কারণ খাতায় লিখে তো রাখা সম্ভব না, ডাটাবেজেই তো রাখবে। তো তখন সেই ডাটাবেজ থেকেই তোমরা তথ্যগুলোকে যাচাই বাছাই করি। আচ্ছা এখন দেখো ট্রানজাকশন কন্ট্রোল স্টেটমেন্ট, এরপর হচ্ছে সেশন কন্ট্রোল স্টেটমেন্ট। হ্যাঁ সেশন, SESSION, সেশন কন্ট্রোল স্টেটমেন্ট, SCS। আচ্ছা সেশন কন্ট্রোল বলতে কি বোঝায়? আচ্ছা এখানে যারা যারা আছো, কেউ কি বিকাশ অথবা নগদ অথবা ডাচ বাংলার নেক্সাস পে অ্যাপ ট্যাপ কেউ চালাও? কারো ফোনে বিকাশ অ্যাপ চালাও? আচ্ছা ধরো তুমি বিকাশ অ্যাপে ঢুকছো কাউকে টাকা দিতে, তো বিকাশ অ্যাপে ঢুকলেই তো প্রথম পাসওয়ার্ড চায়, পাসওয়ার্ডটা তুমি দিলা ঠিকঠাক মতো, তারপর বিকাশ অ্যাপস এর মধ্যে তুমি ঢোকলা। এরপর হুট করে তোমার এক ফ্রেন্ড তোমাকে মেসেঞ্জারে একটা মেসেজ দিছে, তুমি ওই মেসেঞ্জারে তাকে রিপ্লাই দিতে ঢুকছো, ওই রিপ্লাই দিতেছো, তার সাথে কথা বলছো, তুমি ভুলে গেছো যে বিকাশ অ্যাপ তুমি কারে যেন টাকা পাঠাবা, তুমি এটা ভুলে গেছিলা। ওখানে 2-3 মিনিট তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার পর তোমার মনে পড়ছে যে না আমার তো বিকাশে কারে টাকা পাঠানো লাগবে, তো টাকাটা একটু পাঠাই আসি, তারপর ওর সাথে একটু কথা বলি। তো তুমি আবার সেই বিকাশ অ্যাপের মধ্যে তুমি ঢোকলা। আচ্ছা এই বিকাশ অ্যাপের মধ্যে যখন তুমি ঢুকছো, আবারও কিন্তু তোমার কাছে সে পাসওয়ার্ড চাইবে। তো তুমি চিন্তা করে দেখো কেন, মানে বিকাশ অ্যাপ যদি একটা নির্দিষ্ট, বিকাশ অ্যাপ কেন, বিকাশ নগদ, নগদও তখন বেশ চলে, বিকাশ অথবা নগদ
অথবা তুমি ডাচ বাংলার নেক্সাস পে তুমি যদি চিন্তা করো, অথবা এই জাতীয় আরো যারা আছে, এরা করে কি, এই অ্যাপগুলো এমন ভাবে তৈরি, ধরো তোমার সাথে, তুমি ধরো বিকাশ অ্যাপে পাসওয়ার্ড দিয়ে সবে ঢুকছো বিকাশ অ্যাপের মধ্যে, তখন তোমার সাথে ছিনতাইকারীর সাক্ষাৎ হয়েছে, ছিনতাইকারীর সাথে তোমার ধস্তাধস্তি হচ্ছে সেখানে বসে, এতে 2 মিনিট পরে ছিনতাইকারী তোমার কাছ থেকে ফোনটা নিতে সক্ষম হয়েছে। এখন ছিনতাইকারী যখন বিকাশ অ্যাপের মধ্যে ঢোকে, তুমি তো পাসওয়ার্ড দেয়া, ফলে ছিনতাইকারী তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এই জন্য এই সকল ক্ষেত্রে হয় কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি যদি অ্যাপসে ইনঅ্যাক্টিভ থাকো, মানে কোনো কাজ না করো, তাহলে তারা অটোমেটিক্যালি 2 মিনিট বা 1 মিনিট পরে অটোমেটিক্যালি তোমার অ্যাপ ক্লোজ করে দেবে। তখন হচ্ছে তোমার আবার নতুন পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢোকা লাগবে। এটা হচ্ছে সিকিউরিটি বাড়ানোর জন্য, যে তুমি অ্যাপের মধ্যে ঢুকিয়া 2 মিনিট কোনো কাজ করো নাই, ইনঅ্যাক্টিভ রইছো, ইনঅ্যাক্টিভ থাকার কারণে তারা বুঝতে পারছে যে তুমি অ্যাপস থেকে বের হয়ে গেছো বা কোনো কারণে অ্যাপসের মধ্যে তুমি নাই, তখন হচ্ছে তারা সেশন ক্লোজ করে দেয়। সেশন ক্লোজ করে দেয় মানে ওই সেশন বাদ তোমাকে হচ্ছে আবার পাসওয়ার্ড দিয়ে নতুন ভাবে ঢুকতে হবে। তো এই যে একটা নির্দিষ্ট টাইম পর তোমার অ্যাপটা লক হয়ে গেল, অথবা আবার নতুন করে তোমার পাসওয়ার্ড দেয়া লাগলো, অথবা এই যে ঘটনাগুলো, এইগুলোকে বলা হয় সেশন কন্ট্রোল স্টেটমেন্ট। মানে তুমি এই এই সেশন কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে তুমি হচ্ছে কত সময় ধরে একটা অ্যাপ চালু থাকবে সেই বিষয়টা আমরা বলে দিই। এত সেকেন্ড, যেমন তোমাদের ফোনের স্ক্রিন, আচ্ছা আমাদের ফোনের স্ক্রিন 1 মিনিট বা মিনিট খানেক যদি তুমি কোনো কাজ না করো, ফোনের স্ক্রিন কি অটো লক হয়ে যায় না? বুঝছো? তো এই সকল, যেখানে হচ্ছে এরকম একটা নির্দিষ্ট সেশন থাকবে, মানে সময় থাকবে, এই সময়ের পরে এই কাজটা ঘটবে, এই সময়ের পরে এই কাজটা ঘটবে, যেমন এই সময়ের পরে অ্যাপটা লক হয়ে যাবে, এই সময়ের পরে একটা কাজ করবে না, এরকমের টাইমিং এর যে বিষয়গুলো, টাইম, যেমন তুমি যদি কখনো বুথ থেকে যদি টাকা তোলো, বুথ থেকে টাকা তুললে দেখবা যে কোনো কারণে যদি নেটওয়ার্ক যদি প্রবলেম হয়, কোনো কারণে যদি নেটওয়ার্ক প্রবলেম হয়, তখন দেখবা যে তোমার কার্ড ফেরত দিচ্ছে, বলে যে সেশন এক্সপায়ার্ড। মানে হচ্ছে তুমি যতটুকু টাইম পাবা অতটুকু টাইমের মধ্যে ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারে নাই। অথবা তুমি এসএসসি যখন তোমার রেজাল্ট দিছে, তুমি কম্পিউটারের দোকানে গিয়ে রেজাল্ট সার্চ দিছো, ওই সময় তো সবাই রেজাল্ট পাওয়ার জন্য ব্যস্ত থাকে, ফলে দেখবা বারবার ঘুরতেছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে, একটু পরে তোমাকে দেখাচ্ছে সেশন এক্সপায়ার্ড। মানে হচ্ছে আমি অনেকক্ষণ যাবত রিকোয়েস্ট করছি, কিন্তু ওয়েবসাইটে এত বেশি পরিমাণে জাম যে আমি ঢুকতে পারতেছি না ওয়েবসাইটে, ট্রাই অ্যাগেন এরকমের আসে, যে সেশন এক্সপায়ার্ড, ট্রাই অ্যাগেন লেটার, এরকমের কিন্তু মাঝে মাঝে আসে, 404 নট ফাউন্ড এরকমের আসে, 505 ব্যাড গেটওয়ে এরকমের আসে, ওয়েবসাইটে তুমি ঢুকতে দাও বিভিন্ন সময়। তো ওটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তারা চেষ্টা চালায়, তারপরে থামাই দেয় যে টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে। এরকম টাইম লিমিট দেওয়ার বিষয়গুলো এই সেশন কন্ট্রোল স্টেটমেন্ট গুলো দিয়ে হচ্ছে হ্যান্ডেল করা হয়। বুঝতে পারছো মোটামুটি? আচ্ছা, এখন আমাদের ডিডিএল এর মধ্যে কারা কারা আছে, আমরা যদি একটু ডিডিএল এর মধ্যে চলে যাই, ডিডিএল হচ্ছে ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এটার মধ্যে দেখো, এটার মধ্যে আমার যে কমান্ড গুলো আছে সেটা হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট দিয়ে আমরা কি করি, ডেটাবেস অথবা ডেটা টেবিল তৈরি করে। ক্রিয়েট দিয়ে আমি কি করি, ডেটাবেস অথবা ডেটা টেবিলটা হচ্ছে তৈরি করার জন্য ক্রিয়েটটাকে ব্যবহার করি। ক্রিয়েটের ব্যবহার কিন্তু অলরেডি আমরা দেখছি। এরপর হচ্ছে ড্রপ। ড্রপটা হচ্ছে ডেটাবেস অর ডেটা টেবিলকে ডিলিট করা। মানে তুমি যদি কোনো একটা ডেটাবেস যদি তৈরি করছো, তাহলে ক্রিয়েট ডেটা টেবিল, দেন হচ্ছে নাম। আচ্ছা, তুমি দেখো, তুমি ড্রপ মানে হচ্ছে ডেটাবেসটাকে তুমি ডিলিট করতেছো, পুরো ডেটাবেসটাকে তুমি ডিলিট করছো, তাহলে এই দেখো, তুমি যদি একটা ডাটা টেবিল যদি তৈরি করতে চাও, তাহলে তুমি কিরকমের লাগতা, এরকমের লাগতা, ক্রিয়েট টেবিল, দেন হচ্ছে সেই টেবিলের নাম, যেমন স্টুডেন্ট। আর তুমি যদি স্টুডেন্ট নামক ডাটা টেবিলকে যদি ডিলিট করতে চাও, তাহলে লাগবে ড্রপ টেবিল স্টুডেন্ট।
ফলে স্টুডেন্ট টেবিলটা ডিলিট হয়ে যাবে, পুরোপুরি ডিলিট হয়ে যাবে। এগুলো হচ্ছে ডিডিএল। তোমাদের এমসিকিউতে